স্বামী অম্বিকানন্দ মহারাজের কাছে আসবো। মহারাজ, আমি বুঝতে পারি না ওনার দুঃখটা কিসে হচ্ছে। RSS বিবেকানন্দ রকে নরেন্দ্র মোদী যাচ্ছেন, তাতে কেন ওখানকার বিবেকানন্দ রকের দায়িত্বে যে সাধু সন্তরা আছেন তারা প্রধানমন্ত্রীকে, মানে আমার জন্য শুনে মনে হচ্ছিল কাইন্ড অফ ঢুকতে দিচ্ছেন কেন, কেন ঢোকার অনুমতি দিচ্ছেন। আর আমার তো মনে হয় এবার উনি স্বামীজির বাড়িতে গিয়েও বলতে পারেন যে প্রধানমন্ত্রীকে ফুল দিতে দিলেন কেন, যদিও প্রধানমন্ত্রীর ফুল দেওয়া মানে অর্পণ আর ওনার ফুল ছোড়ার ডিফারেন্সটা লোকে দেখতে পাচ্ছেন ছবিতে আজকেই। দেখুন অনির্বাণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কিছুই এক পেশে। মমতা দেবী নরেন্দ্র মোদী ধ্যান করতে গেলে পরে ওনার আপত্তি হয়। আমি চ্যালেঞ্জ করে আপনার এই শোতে বলছি, নরেন্দ্র মোদী যদি কোনো মসজিদে যেতেন আর ওনার মতো স্বধর্ম ভ্রষ্টতার কাজ করতেন, যেটা নরেন্দ্র মোদীর ডিকশনারিতে কোনো দিন নেই, যেটা উনি করতে পারবেন না, ঠিক সেই রকমভাবে নরেন্দ্র মোদী যদি আজকে ওনার মতো ইফতার পার্টিতে গিয়ে সারাদিন ভরপেট খাওয়া দাওয়া করে টোরে ইত্যাদি, যেগুলো মানে নিন্দুকেরা যেটা বলে আর কি, তো সেই রকমভাবে যদি নরেন্দ্র মোদী ইফতার পার্টিতে গিয়ে এই কথা বলতেন, মাথায় মুসলিম সমাজের অনুকরণ করে, যেমন ওনার দলের যারা নেতারা রয়েছেন যারা মুসলমান ধর্মাবলম্বী নন, কিন্তু ওনার সঙ্গে সঙ্গে ওনার আদরের ভাইয়েরা, দামাল ভাইয়েরা যারা গিয়ে ওখানে নামাজ টামাজ পড়েন আর কি, অনেকেই আছে। যেমন পূর্ব বর্ধমানের একজন নেতা আছেন স্বপন দেবনাথ, আমি নাম করে বলছি আপনার চ্যানেলে, যিনি নাদনঘাটে প্রকাশ্য জনসভার মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমি মরলে যেন আমাকে কবর দেওয়া হয়। আমি জানি না ওনারা কাদেরকে খুশি করার জন্য এগুলো করেন। তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বামীজির কন্যাকুমারীর সেই রক, যে রকটা ভারতবর্ষের শেষ ভূখণ্ডে, যে রকে বসে স্বামী বিবেকানন্দ আত্মস্থ হয়েছিলেন, সমগ্র ভারতবর্ষের যে ভারত মাতৃকার যে পূর্ণ অখণ্ড সত্তা, তার মধ্যে নিজেকে একীভূত করতে পেরেছিলেন, যেখানে বসে তিনি তার বিশ্ববিখ্যাত শিকাগো যাওয়ার যে সংকল্প এবং সনাতন ধর্মকে বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে প্রতিজ্ঞা, সেই সংকল্প নিয়েছিলেন, সেখানে নরেন্দ্র মোদী যাচ্ছেন কেন? মমতা দেবীর মতো নগ্ন অনুকরণ কেউ করতে পারবে না। আর নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো তুলনা হয় না অনির্বাণ, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনার এই শোতে বসে বলতে বাধ্য হচ্ছি। এই কারণেই বলছি, দেখুন ছোট্ট ঘটনা, খুব সামান্য। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এত কথা বলছেন, আমি ছোট্ট ঘটনা বলছি। রাজন্না হালদার, তৃণমূল কংগ্রেসের নেত্রী, তিনি তমলুকে গিয়ে একটা নির্বাচনী জনসভায়, পথসভা, জনসভা, হোয়াট এভার ইট মেবি, সেখানে দাঁড়িয়ে বললেন দেবাংশু ভট্টাচার্য সম্পর্কে যে দেবাংশু নাকি রামের অংশ, দেবাংশু নাকি দেবতাদের অংশ, তারপরেই বললেন দেবাংশু আল্লাহর অংশ, মানে আল্লাংশু আর কি। যাই হোক, সেটা বলার 48 ঘন্টার মধ্যে রাজন্না দেবীকে তার মন্তব্য প্রত্যাহার করতে হয়েছে। কেন? কারণ রাজন্না দেবীর বিরুদ্ধে তার দলের মধ্যে যে দুধেল গাইদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে, তাদের প্রতিবাদ, প্রতিরোধ, বিক্ষোভ, তাদের ভোট বাক্স নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। তো তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রধান এবং মুখ্য যে বিষয়, সেটা হচ্ছে তার কথা অনুযায়ী তার দুধেল গাই, তাদের অনুকরণ করো, তাদের অনুসরণ করো, তাদের তোষণ করো, তাদের জন্য সব কিছু করো। দরকার হলে কালীঘাটের নকুলেশ্বর তলায় গিয়ে নিজের হাত ধোয়া জলটা শিবলিঙ্গের ওপরে দেওয়া, আপনি ভিডিও ক্লিপিংস দেখাতে পারেন, আমি চ্যালেঞ্জ করছি। হাতে গঙ্গা জল নিয়ে হাত ধোয়া জলটা শিবের মাথায় দিচ্ছে। আচ্ছা, আপনারা যখন এইভাবে কথা বলেন, তার মানে তৃণমূলের বিরুদ্ধে প্রচন্ড স্টাডি করে এসছেন। আপনি সারাদিনে পূজা আর্চা করেন কিনা আমার জানার কথা নেই, কারণ এত বড় স্টাডি আপনি রাজন্যর থেকে, স্বপন দেবনাথ থেকে চলে এলেন। আপনি তৃণমূলকে আক্রমণ করছেন, আপনার রাইট আছে আক্রমণ করার, যদি সেটা লজিক্যালি হয়। তাহলে আপনারা যদি আক্রমণ করেন তৃণমূলকে, তৃণমূল যদি সাধুদিকে আক্রমণ করে, আপনারা কেন প্রতিবাদ করেন বলুন? মনিদা, আপনি আমাকে একটা কথা বলুন, আপনার দলের নির্মল মাঝি যখন সারদা মায়ের সঙ্গে তুলনা করলেন, আপনারা প্রতিবাদ করেছিলেন। আপনার সায়নী ঘোষ যখন শিবলিঙ্গে জন্ম নিরোধক করেছিল, আপনি প্রতিবাদ করেছিলেন। আমরা প্রতিবাদ করলাম, আমরা সাম্প্রদায়িক। ঠিক আছে, বলতে পারেন, বলতে পারেন, বলতে পারেন, আমি গর্বিত সাম্প্রদায়িক। আপনার অধিকার আছে পলিটিক্স করার, না না, এত পলিটিক্সের বিষয় না, সহজ কথাটা বলছি, পলিটিক্যাল সহজ কথা। আপনি সত্যিটা স্বীকার করুন, আচ্ছা সত্যিটা স্বীকার করুন। তৃণমূল আক্রমণ করলে মণিশঙ্কর বাবু, সাধুদিকে আক্রমণ হচ্ছে, তো বিজেপিকে আক্রমণ করা হচ্ছে, সাধুদিকে নয়। মণিশঙ্কর বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় কি অধিকার আছে অধ্যাত্ম বিষয়ে কথা বলে যাওয়া? একদমই নেই, টানা ভুলভাল কথা বলে যাওয়া। আচ্ছা, এক মিনিট, আমি আপনাকে একটা ইতিহাস শোনাই, ইতিহাসটা জানা দরকার। নির্মলবাবু, আজকে উনি এই বিবেকানন্দ রক মেমোরিয়াল নিয়ে অনেকগুলো কথা বলেছে, ওটা নাকি RSS দখল করে নিয়েছে। আমি সত্যিটা একটু জানতে চাই, বিবেকানন্দ রক মেমোরিয়ালে আমি আমার মতো করে যতটুকু জানি, প্লিজ আপনি একটুখানি বলুন। না প্লিজ একটু বলুন। ইতিহাসের পাতায় আছে একনাথ রানাডের নাম আছে, একনাথ রানাডে প্রথম ওটা বিবেকানন্দ রকটা তৈরি করার জন্য যা যা ব্যবস্থা করেছিলেন, দখল করার কিছু ব্যাপার ছিল না।
এটা দখলের কোন জায়গায় মানে মিশনারিদের দখলে চলে যাচ্ছিল। মিশনারিরা ওটাকে দখল করে নিচ্ছিল সেন্ট মেরির নামে। পুরোটাই যখন খ্রিস্টান মিশনারিরা ওই পুরো রকটা ব্রিটিশ আমলে দখল করে নিচ্ছিল, তখন একনাথ রানাডে বলে একজন, তিনি সারা ভারতবর্ষ জুড়ে 1 টাকা 5 টাকা চাঁদা তুলেছিলেন এবং উল্লেখযোগ্যভাবে জ্যোতিবাবুর স্ত্রী পশ্চিমবঙ্গ থেকে প্রথম চাঁদা দিয়েছিলেন ওটা উদ্ধার করার জন্য, এবং পরে ওটা বিবেকানন্দ রক মেমোরিয়াল হিসাবে উদ্ধার হয়। নাহলে ওটা এতদিন খ্রিস্টানদের চার্চ হতো, ওটা বিবেকানন্দ রক মেমোরিয়াল থাকতো না, সেটা উদ্ধার করেছে। রিক্লেমেশন বলতে পারা যায়। এবার তাহলে আমি জিজ্ঞাসা করি, আমার অগ্নিবাণের প্রশ্নের উত্তরটা আমি আপনার কাছে জিজ্ঞাসা করি। অস্তিত্ব রক্ষায় তো কি আপনি কতদিন দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে অনুসরণ করছেন? আমার বলুন, আমি একদম আপনার ফিল্ডে এলাম নির্মলবাবু, বলুন। শুনুন, আমি একটা কথা বলি, অনুসরণ আর অনুকরণের মধ্যে একটা তফাৎ আছে। বেশ, প্রথম কথা এটা জেনে রাখুন, অনুসরণ এক জিনিস, অনুকরণ আর এক জিনিস। উনি কি অনুকরণ করছেন? উনি অনুসরণ করছেন না, উনি অনুকরণ করছেন। বেশ, ঠিক আছে। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আপনারা যে কথাগুলো বলছেন, তার আগে আমি একটু দর্শকদের জন্য একটা জিনিস একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে 1 জুন কলকাতায় ভোট। 1 জুন INDIA, যেটাকে আপনারা ইন্ডিয়া অ্যালায়েন্স বলে, আমি বলি অ্যান্টি মোদি অ্যালায়েন্স, অ্যান্টি মোদি অ্যালায়েন্সের মিটিং ডেকেছিলেন মল্লিকার্জুন খাড়গে। মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারবেন না জানিয়ে দিয়েছে। এবার তার বদলে উনি বলেছেন আমি 4 জুন যাব। 4 জুন হচ্ছে রেজাল্ট। 1 জুন ভোট আছে পাঞ্জাবে, উত্তরপ্রদেশে, বিহারে। সেখানকার যারা ওই আপনাদের ইন্ডিয়া অ্যান্টি মোদি অ্যালায়েন্সের নেতারা যাবেন বলেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শারদ পাওয়ারের সঙ্গে কথা বলে বলেছেন না, আমি 4 তারিখ হলে যেতে পারি। 4 তারিখ সেদিন কিন্তু ফল বেরোচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় 1 তারিখ ভোট দেবেন, 4 তারিখ ফল বেরোবে। ফলের সময় মমতা কেন থাকতে চাইছেন না, এইটা নিয়ে একটা প্রশ্ন উঠছে আমাদের সাংবাদিক মহলে। আমাদের ধারণা, অনেকে জিজ্ঞেস করেছে তাহলে কি পালাচ্ছে, হেরে যাবে এই ভয়ে পালিয়ে যাচ্ছে, কিংবা আরও যেটা গভীরে আমার যেটা মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো পলিটিক্যাল বার্গেনার। ব্যবসাটা, রাজনৈতিক ব্যবসাটা অন্য যে কারোর থেকে ভালো বোঝেন, এবং INDIA অ্যালায়েন্স, অ্যান্টি মোদি অ্যালায়েন্স যদি কমজোরি হয়, তাহলে তিনি বার্গেন পয়েন্টটা কোথায় রাখবেন তার দলের, সেইটা হয় সেদিন আলোচনা করবেন। আর যদি ওরা ভালো ফল করে, তাহলে উনি ওনার বার্গেন পয়েন্টটা কোথায় রাখবেন সেটা আলোচনা করবেন। ঠিক এই কারণে খুব সোজাভাবে, যেটা বিরোধীরা বলবে উনি পালিয়ে যাচ্ছেন, উনি জানেন হেরে যাবেন, আমি ওটাকে অত সরলীকরণ করছি না। আমি সোজা বলছি উনি পলিটিক্যাল বার্গেনিংয়ের জন্য 4 তারিখ শিফট করেছেন। এটা কিন্তু অনেকের নজর এড়িয়ে যাচ্ছে। তাহলে তো আমার অনুসরণে ফিরতে হয় না। এবার আপনি যদি অনুকরণে ফেরেন, আমি অনুকরণে ফিরছি। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরি করার পর থেকে 2 জনকে হারিয়েছেন। একজনের নাম মুকুল রায়, পরে অবশ্য এখন তিনি ফিরে, তা মুকুলবাবুর এখন শরীর টরীর ভালো নয়। আর একজন হচ্ছে খুব বড় যেটা ক্ষতি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় জনান্তিকে বলেছে, আমি শুনেছি, শুভেন্দু অধিকারী।